পরিবারের ইচ্ছার বিরুদ্ধে ঘর ছেড়ে পালিয়ে বিয়ে করেছিল গাজীপুর চান্দনা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী মুন। মুনের দুচোখ ভরা ছিল স্বপ্ন। সামাজিক আর পারিবারিকভাবে বিয়ে হলে মুনের হাতের মেহেদির দাগ এখনো মুছে যাবার কথা নয়, কারণ তার বিয়ের বয়স মাত্র 1 মাস। কিন্তু এরই মধ্যে মুনের জীবনে নেমে এসেছে এক করুণ পরিণতি। স্বামীর হাতে নির্মমভাবে প্রাণ দিতে হলো তাকে। আর মুনের পরিবারের অভিযোগ, ঘটনার পর এখনো পর্যন্ত পুলিশ কোনো আসামিকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। গাজীপুরের চান্দনা পূর্বপাড়া এলাকার রফিকুল সরকারের ছোট মেয়ে নুসরাত জাহান রুমি ওরফে মুন। পরিবারের অসচ্ছলতার মধ্যেও মেয়ের পড়াশোনা বন্ধ করেনি তার বাবা মা। এ সময় স্থানীয় হাসান নামের এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মুনের। হাসানকে ভালোবেসে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে মুন বিয়ে করে তাকে। যে আমার ভুল হয়ে গেছে মা, আমাকে যা খুশি শাস্তি তোমরা দাও। গরিব মানুষও ভালো করে মানালে, তোর ছেলে নেই, তুই মানালে তুই এটাই তোর ছেলে। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে মুন ও হাসানের বিয়ে মেনে নেয় তার পরিবার। কিন্তু এরই মাঝে মুনের ওপর নেমে আসে নির্যাতন। মুনের মায়ের অভিযোগ, পারিবারিক কলহের জেরে হাসান ও তার পরিবারের লোকজন মুনকে হত্যা করেছে। আমরা বালুর চাপা দিলে কি মানুষ মারা যায়? হ্যাঁ, তুমি শুয়ে আসো, হঠাৎ তুমি ঘুমাইছো, তোমার মুখে বালুর চাপা দিলে তো মরে যাবে। তোমার কি করিছে? করতেন না, আমি সত্যি করে আবার করতেন না, মনে হয় আর একদিন করিছিল। মুনকে নিজের মেয়ের মতোই আদর করতেন তার খালারাও। তাই মুনের এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। বোনের বিয়ের চেয়ে জামাই অনেক ভালোবাসিছি। বিশ্বাসের ঘর যে এত ইয়া করতে আমরা জীবনে কল্পনা করতে পারি। ভালোবেসে চালচুলাহীন ছেলেকে বিয়ে করেছিল মুন। তাই মেয়ের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে মেয়ের জামাইকে একটি সিএনজি অটোরিকশা কিনে দেবার পরিকল্পনাও ছিল বলে জানান মুনের বাবা। কিন্তু মেয়েকে হারিয়ে তিনি এখন পাগল প্রায়। 1 বছর চাকরি করলে পরে আমি ওকে একটা গাড়ি কিনে দেবো এবং আমি কিন্তু এখানে থুমোটা বাঁচিয়ে যাবো এবং সবার কাছে আমি এই কথা বলছি। মুন হত্যার ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। আমি পুলিশে নিজে জিজ্ঞাসা করি যায় যে আপনারা কতদূর কি আগেলেন, আপনারা আগেন, আমি আগাচ্ছি, আমি তো দেখছি। তাতে পুলিশের তো কোনো ভূমিকা নেই। মুনের স্বামী হাসান ও মামলার অন্য আসামিদের সাথে কথা বলতে তাদের বাড়ি গেলে কাউকে পাওয়া যায়নি। তবে মুনকে কিভাবে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল সে বিষয়টি জানান স্থানীয় এক বাসিন্দা। পুলিশ এলো, পরে হারাইছে, পরে ভিতরে ঢুকলাম, তালা খুলে ঢুকতে পরে কাপড় ফালাই দিয়ে পাউডা বান্ধা, পরে গুছাইতে পরে এই নাক দিয়া মানে ফেনা বাড়িতেছে। মুনকে হত্যার প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দারা। মুনের বাবা মা যে বাড়িতে ভাড়া থাকতেন সে বাড়ির মালিকও এই মৃত্যু মেনে নিতে পারছেন না। ওই জায়গায় খেতা দিয়ে ঢাকা ছিল গলা পর্যন্ত, পরে পুলিশ কাপড় উঠাইছে, খেতা উঠানোর পরে দেখে যে পা বাঁধা আর নাক দিয়া ফেনা আসছে। আসাদের গ্যারেজ নামে পরিচিত স্থানীয় এই রিকশার গ্যারেজে ম্যানেজারের কাজ করত হাসান। এর আগে হাসান ও মুনের ব্যাপারে এই গ্যারেজে সালিশ বসেছিল। হেরা বলছে যে আমার মেয়ে আমরা দিব না বিয়া। পরে হেরা আর পরে আমরা বলছি সবাই, আরো অনেক লোক ছিল, আপনি মেয়ে যে আপনার না দেন তাহলে আমাকে জোর করে নিয়ে থাকেন। মামলার অগ্রগতি সম্পর্কে জানতে জয়দেবপুর থানায় গেলে কথা হয় তদন্ত কর্মকর্তার সাথে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি। পোস্টমর্টম রিপোর্ট আমরা পেয়েছি, সেটা পর্যালোচনা করে দেখা যায় তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। আমরা এই আসামিগুলোকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন জায়গায় আমরা গ্রেপ্তার অভিযান পরিচালনা করি। আমাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। গাজীপুর এলাকায় গত কয়েক মাসে অন্তত 2 ডজনের মতো হত্যাকাণ্ড ঘটেছে বলে জানান স্থানীয় 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। এ ধরনের ঘটনা ঠেকাতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন তিনি। আসামি দেশের যা কোথাও লুকিয়ে থাকুক না কেন তাদেরকে ধরে আইনের মাধ্যমে শোকট করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিবে, আমরা জনগণ এই আশা ব্যক্ত করি। মুনের মতো একটা স্কুল পড়ুয়া কিশোরের জীবন বিপন্ন করে দিয়েছে হাসান ও তার পরিবার। মুনের বাবা মায়ের এখন একটাই চাওয়া, খুনিদের যেন বিচার হয়। দর্শক, আপনারা দেখছেন ক্রাইম সিন। সময় হলো একটা বিরতির, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, স্বাগত আরো একবার। আপনারা দেখছেন ক্রাইম সিন। মাদারীপুরে 2 স্কুল ছাত্রীকে নির্যাতনের পর বিষ খাইয়ে হত্যার ঘটনায় মামলা করে চরম আতঙ্কের মধ্যে রয়েছে ভুক্তভোগী পরিবার দুটি। হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিরা এখন ধরাছোঁয়ার বাইরে থাকলেও তাদের সাঙ্গপাঙ্গরা প্রতিনিয়ত ভুক্তভোগী পরিবার দুটিকে মামলা তুলে নেওয়ার জন্য নানান রকমের ভয়ভীতি দেখাচ্ছে আর হুমকি দিয়ে আসছে। এই ঘটনাটি পুলিশকে জানানোর পরও কোনো প্রতিকার পায়নি ভুক্তভোগীর পরিবাররা।
গত ১৩ আগস্ট মাদারীপুরের মোস্তফাপুর উপজেলার মোস্তফাপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া ও তার সহপাঠী প্রতিবেশী হ্যাপি স্কুল থেকে ফিরে প্রাইভেট পড়তে যাওয়ার পথে নিখোঁজ হয়। বিকালে হাসপাতালে দুজনের লাশ রেখে যাওয়ার পথে আটক হয় 2 যুবক। সুমাইয়ার বাবার অভিযোগ, স্কুলে যাওয়া আসার পথে প্রায় উত্ত্যক্ত করত স্থানীয় কয়েকজন বখাটে। বেশ কিছুদিন নালিশ করছে, আব্বা স্কুলে যাইতে না, ওই হ্যাপি নাতি না এই অবস্থা আমার ঘর আর এই সমস্যাটা করে। তখন আমি ওর গার্জিয়ানকে বললাম যে কামাল, জাকির ওরা এই সমস্যা করে। এ বিষয়ে বখাটেদের পরিবার এবং পরে স্থানীয় ইউপি সদস্যের কাছেও অভিযোগ করেছিল ভুক্তভোগী পরিবারগুলো। গেলাম ফেপি দাদা বিক্রিয়ে ডিস্টার্ব করে, এরপরে রানা ছেলের কথা কইছে, ওই শিপন ছেলের কথা কইছে, আর আমার পাশে একটা বাড়ি যে ছেলেটাকে মনটা ভুলে গেলাম কথাটা বলছে। এরপর আমি বিচার দেওয়া হয়েছে, কিন্তু কোনো বিচার সত্যি বিচার পাইনি। ব্যাপারে অনেক ধান্দা করা হয়েছে, তারপর পরে ওরা বলছে যে না ঠিক আছে আর করবে না, আর হবে না। স্থানীয় ইউপি সদস্য জানালেন তিনি বিষয়টি জানিয়েছিলেন বখাটেদের পরিবারকে। ছেলের মাকে ডাইকে আনলাম, বাবা তো ছিল না, কাজে গেছে। ডাইকে আনার পর আমি বলছি যে এই ব্যাপার তোমার ছেলে কেন ডিস্টার্ব করে, এইটা তাড়াতাড়ি বিহের ব্যবস্থা নাও, এটা কিন্তু ফার্দার সঙ্গে কিন্তু ঝামেলা আছে। ঘটনার পর সদর থানায় 7 জনকে আসামি করে মামলা করেন নিহত সুমাইয়ার বাবা বিল্লাল শিকদার। মামলা রুজু হওয়ার আগে জেলা পুলিশ সুপার বলেছিলেন, আসামি যেই হোক তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। এই ক্ষেত্রে যারাই জড়িত হোক, তার যত শক্তিশালী হোক বা যেই হোক না কেন, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো এবং তারা এটাকে পাবে না কোনোভাবে। কিন্তু পুলিশের এমন বক্তব্যের পরও আসামিদের পরিবার প্রকাশ্যে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। রাতের আধারে ভুক্তভোগীদের বাড়িঘরে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন নিহত 2 ছাত্রীর পরিবার। আসামে আত্মীয় স্বজনেরা ভাই বেড়াদারেরা হুমকি দিতে আছে। ওই আসামে রকিবের চাচা জাকির শিকদার ও বলে পেপারগুলো কাটিয়ে রাখ, কত দিতে হবে পেপারগুলো কাটিয়ে রাখ, এখন আনামাত কর, একদিন একদিন নিষ্পত্তি হবে, এরপরে দেখাই দেবে। রাত্রে ওরা আমাদের বাড়িতে এসে অত্যাচার করতেছে, বাড়িতে এসে চালের উপরে ঢিল মারতেছে, এবার বিভিন্ন রকমের রাস্তা দিয়ে আসে যায়, আমাদের বাড়ির সামনে রাস্তা, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। আসামির ভাই তারা ভাই মা বাপে তারা হুমকি দিতে আছে আমাদের যে ভাই পুরা আন গেল, কি ভাই আন গেল, তারপরে মস্তাফ কত মার্ডার হবে তার কল্পনার হয়। হুমকির বিষয়টি থানা পুলিশকে জানানো হলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি বলেও জানান ভুক্তভোগীদের পরিবার। কোনো পুলিশ টুলিশ আসে নাই বা কেউ হয়তো দাওয়া দিয়ে যায় নাই। আমরা জানমালের নিরাপত্তা আমরা কীভাবে পাবো? এ ব্যাপারে পুলিশ সুপারের সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। তবে তিনি দোষীদের গ্রেফতার ও পরিবার দুটিকে নিরাপত্তার আশ্বাস দেন। এই ঘটনার পর স্থানীয়রাও আছেন আতঙ্কে। তাদের দাবি এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার। আমার মেয়েরা তো স্কুলে গেলে ছেলেরা ঘটাইতে পারে, দেখো বাপ মা হুট দেয়া, এখন ফাঁসি দেওয়া চাই, ঠিক ফাঁসি চাই আমরা, আর জানি কোনোদিন কোনো ছেলেরা এই কাজ না করে। মামলার আসামিদের দ্রুত গ্রেফতার, পরিবার দুটির নিরাপত্তা নিশ্চিত সহ ছাত্রীদের এবং এলাকার আতঙ্ক কমাতে পুলিশের কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সর্বস্তরের মানুষ। শুধু প্রতারণাই নয়, নামি দামি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার কারণে রোগীর মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। গাজীপুর মহিলা কলেজের ছাত্রী শারমিন সরকার গত 13 জুন চিকিৎসকদের অবহেলায় মৃত্যুবরণ করে বলে তার পরিবারের অভিযোগ। এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ সেই সব চিকিৎসকদের সাময়িকভাবে বরখাস্ত করেছে, আর শারমিন সরকারের পরিবার থানায় ওই চিকিৎসকদের বিরুদ্ধে একটি মামলা করেছে। অভিজ্ঞ চিকিৎসকদের বিরুদ্ধেও ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গাজীপুর সরকারি মহিলা কলেজের 2য় বর্ষের মেধাবী ছাত্রী শারমিন সরকার গলায় সিস্টের অপারেশন করাতে গত 3 জুন রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর পরের দিন শারমিন সরকারের গলার সিস্ট অপারেশন করা হয়। তার মা অভিযোগ করেন, অপারেশনের সময় দায়িত্ব থাকা চিকিৎসকদের চরম অবহেলার কারণে তার মেয়ের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। 13 জুন রাতে শারমিন সরকার মারা যান। আমি ফিরোজের আন্ডারে ভর্তিছি, ফিরোজে নিজে বলছে যে আমি অপারেশন করবো, সে নিজে অপারেশন না করে আবুল হোসেনরে দিয়া অপারেশন করাইছে। তারপর আরেক ডাক্তার আছে পোবেল করে নাম, তারা দেওয়া অজ্ঞান করাইছে, সেই ডাক্তারও চলে গেছে 13 তারিখ 9:30টার সময়। তখন আমরা ছিলাম না, তখন তারা মৃত্যু ঘোষণা করে তারপর তাদের অ্যাম্বুলেন্স দিয়ে পাঠিয়ে দিছে আমাদের বাসায়। চিকিৎসকদের অবহেলার কারণে শারমিন সরকারকে জীবন দিতে হয়েছে বলে অভিযোগ করেন তার বাবা আব্দুর রাজ্জাক সরকার। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন শারমিনের পরিবার।
হুমকি দেয় যে মামলা না উঠাইলে বিশাল বড় ক্ষতি হবে। এটা তুমি মামলা উঠে হেলাও, না হলে এটার ক্ষতি কী হয়েছে, আরও বিশাল বড় ক্ষতি হবে। চিকিৎসকদের অবহেলায় মেয়ের মৃত্যুর বিচার চেয়ে থানায় মামলা করার পর শারমিনের পরিবার হুমকির মুখে পড়ে। অভিযুক্ত চিকিৎসকরা জামিন নেওয়ার পর বিভিন্ন সময় তাদের বাড়িতে লোকজন নিয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন শারমিনের মা এবং তার কাছের প্রতিবেশীরা। আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেয়, মামলা তুলে হলে দিবার, আমরা কিছু করতে পারবো না, মামলা যদি না তুলি তাহলে আমাদের চরম ক্ষতি হবে। 2টা মোটরসাইকেলের জায়গায় দাঁড়ানো, তাই আমার জিজ্ঞাসা করতেছে আপনি কোন বাড়ি থাকেন? এই বাড়ি থাকেন? হ্যাঁ এই বাড়ি থাকি। তাই আপনি বললেন যে মামলাগুলো যেন উঠে নেয়, না হলে একটু সমস্যা আছে। হুমকি দেখাইল যে মামলা উঠে নিতে কেন, না নিলে অবস্থা খারাপ হইব, অসুবিধা হইব। অভিযোগের বিষয়ে জানতে উত্তরা আধুনিক হাসপাতালের ইএনটি বিভাগের অধ্যাপক ফিরোজ আহমেদ খানের সাথে কথা হয় ক্রাইম সিন টিমের। তিনি অভিযোগ এড়িয়ে গিয়ে বলেন অপারেশনটি তিনি নিজে করেননি, অপারেশন করিয়েছিলেন তার সহকারী অধ্যাপক আবুল হোসেনকে দিয়ে। সার্জারি ইয়স আমার এসপি কথা করছে, ঠিক আছে, কি খারাপ করছিল করছে, কেউ বলছে কোথাও কোনো কমপ্লেন আছে, 100% ছিল করছে হয়েছে, তারপর আমাদের ব্লেম কেন? জামিন হওয়ার পর হুমকি দামকি দিচ্ছে আপনারা? আপনি জানেন আমার মতো লোক হুমকি দেওয়ার মতন গাজীপুরে গিয়া না, আপনার লোকজন গেছে এরকম করতেছে। কোন লোকটা একটা লোকের জামিন হলে এই অভিযোগ করে না? অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল হোসেন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। শারমিন সরকারের মৃত্যুর জন্য তিনি দায়ী করেন পোস্ট অপারেটিভ শাখার অ্যানেস্থেসিওলজি বিভাগকে। অ্যানেস্থেসিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনো কথা বলতে চাননি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ শারমিন সরকারের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে 3 সদস্যের তদন্ত কমিটি করেন। একটা ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছিল, সেখানে আমি মেম্বার ছিলাম। আমরা ইনভেস্টিগেশন করছি এবং উই সাবমিটেড আওয়ার রিপোর্ট টু দি অথরিটি। তদন্ত কমিটির প্রতিবেদন পাবার পর অভিযুক্ত 4 চিকিৎসককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এরা হলেন উত্তরা আধুনিক মেডিকেলের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ফিরোজ আহমেদ খান, সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল হোসেন, অ্যানেস্থেসিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল করিম ও জুনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ ফাইজুল হাসান চৌধুরী। আমরা প্রাথমিক তদন্তের উপর রিপোর্টের উপর বেস করে টেম্পোরারি সাসপেন্ড করছি। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলার অগ্রগতি জানতে গেলে ওসি জানান মামলার তদন্ত চলছে। আদালত থেকে একটা অর্ডার শিট করে যে আদালতে প্রেয়ার দিবে আয়ু যে সে ওইখানে যে এই বিষয়ে গাফিলতি ছিল কিনা এবং এটার সুনির্দিষ্ট কী কী গাফিলতি ছিল এর উপর অবজারভেশন দিয়ে আমাদেরকে যাতে একটা মতামত প্রদান করা হয়, যার ভিত্তিতে আমরা এই ডাক্তারদের বিরুদ্ধে আমরা অভিযোগ দাবি করতে পারি। সাধারণ মানুষ ভুয়া চিকিৎসকের কবল থেকে যেমন মুক্তি চান, তেমনি পেশাদার চিকিৎসকদের কাছ থেকেও আন্তরিকতা চান তাদের চিকিৎসায়। দর্শক, আপনারা দেখছেন ক্রাইম সিন। সময় হলো একটা বিরতির, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, স্বাগত আরো একবার। আপনারা দেখছেন ক্রাইম সিন।